হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট নন কোঅপারেশন মুভমেন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। তো আজকে দেখো ক্লাসটি কিন্তু আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 6 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ক্লাস নাম্বার 1 এর নেভাল মিউটিনি অর্থাৎ নৌ বিদ্রোহ, এবং নৌ বিদ্রোহের পুরো পার্টটা আমি আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে সেই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবেই আসবে, একদম 100% কমন। আমি আজকের ক্লাসেও বলছি এই প্রশ্নটা 100% কমন। এবং তোমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। আমি তোমাদেরকে এই জায়গায় 3টে টপিক পড়াবো আজকে, তো না মানে আমি ধারাবাহিকভাবে পরপর 3টে টপিক পড়াবো। একটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, একটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, একটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এই 3টে মুভমেন্টের মধ্যে একটা মুভমেন্ট 12 মার্কসের আসবেই আসবে, একেবারে 200% গ্যারান্টি দিচ্ছি আমি 12 নম্বরের জন্য। খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি সরাসরি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, নোটস পত্র সমস্ত কিছু আগে থেকে পেতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার। অনলাইনে পড়ার জন্য যোগাযোগ করবে 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে মাত্র 1199 রুপিস, 4টা মেজরের পেপার এবং তার সাথে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ একটা মাইনরের পেপার সম্পূর্ণ বিনামূল্যে। তো এই 1199 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ রেকর্ডেড ক্লাস, পিডিএফ আকারে সম্পূর্ণ নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস, 100% কমন সাজেশনস, ইচ এন্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে। তো আজকের আলোচনার বিষয় যে অসহযোগ আন্দোলনের কারণও বলতে পারে অথবা পটভূমি সম্পর্কে আলোচনা। তোমাদের কিন্তু ইংলিশে কোশ্চেন আসবে, আমি বারবার করে বলছি যে ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অফ নন কোঅপারেশন মুভমেন্ট। এই কোশ্চেনটা একটু লিখে রাখো তোমরা, ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অফ নন কোঅপারেশন মুভমেন্ট বা ব্যাকগ্রাউন্ডও বলতে পারে, ডিসকাস অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ নন কোঅপারেশন মুভমেন্ট। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমাদের কাছে এই পেপারটার উপরে ইংলিশ ভার্সনেরও নোট পাবে তোমরা যদি কন্ট্যাক্ট করো। আমাদের ইংলিশ ভার্সনের নোটসও কিন্তু আমাদের প্লে স্টোরে যে অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন, সেখানে কিন্তু আমরা এই কোর্সটা ইংলিশ ভার্সনেও প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তোমরা সেখান থেকে গিয়েও কিন্তু আমাদের কোর্সটা নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, ক্লাস নাম্বার 2। দেখো কি বলছে অসহযোগ আন্দোলনের কথা যদি সবার প্রথমে বলতে যাই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু ইংরেজ সরকার ভারতীয়দের দাবি পূরণ এবং স্বায়ত্তশাসনের অধিকার প্রদান করতে অস্বীকার করেছিল। প্রথমে আমি বলছি এতটুকুর কথা, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ভারতীয় সেনাবাহিনী পরাক্রমতার সাথে কিন্তু কাদের সঙ্গে যোগদান করেছিল? পরাক্রমতার সাথে যোগদান করেছিল। ভারতীয় সেনাবাহিনী ব্রিটিশ সেনাবাহিনীকে সাপোর্ট করেছিল এবং তাদের সঙ্গে লড়াই করেছিল কিন্তু। তাহলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা যায় যে সেনাবাহিনী থেকে মানে সেনাদের ছাঁটাই করা হয়েছিল, তাদের প্রমোশন হয়নি, বিভিন্ন কারণ তোমরা দেখেছিলে যে আমরা নৌ বিদ্রোহের সময় আমরা বিভিন্ন কজেস গুলো দেখেছিলাম, তাই না? তো বলছে ভারতীয়রা অত্যন্ত অসন্তুষ্ট হয় এবং একটি প্রত্যক্ষ সংগ্রামের প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করে। ফলে গান্ধীজির নেতৃত্বে কিন্তু অসহযোগ আন্দোলনের সূচনা ঘটে। তাহলে অসহযোগ আন্দোলনের সূচনা কে ঘটিয়েছিল? গান্ধীজি। তাহলে প্রথমেই বলছে প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু ইংরেজ সরকার ভারতীয়দের দাবি পূরণ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও সেটা হয়েছিল, যার জন্য আমরা নেভাল মিউটিনি পড়েছি আগের দিন, আমি ওই কথাটাই বললাম। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরেও কিন্তু সেম ঘটনা ঘটেছিল প্রায়, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইংরেজ সরকার কিন্তু ভারতীয়দের দাবি কিন্তু পূরণ করবে বলেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সঙ্গে সাপোর্ট করেছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কোনোভাবেই কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদেরকে মানে ভারতীয় সেনাবাহিনীকে কোনো রকম সাপোর্ট কিন্তু করেনি তোমার হচ্ছে ইংরেজরা, ব্রিটিশার্সরা। তো স্বায়ত্ত শাসন দেবে বলেছিল। স্বায়ত্ত শাসন মানে কি? ভারতীয়দেরকে স্বাধীনতা প্রদান করবে বলেছিল, কিন্তু সেই স্বাধীনতাও প্রদান করেনি এবং কি বলছে করতে অস্বীকার করে। না, এরকম তো কথা আমরা বলিনি, এরকম তো কোনো কথা ছিল না। তাহলে আজকে তুমি কথা দিয়েছিলে যে প্রথম বিশ্বযুদ্ধে তোমাদের ভারতীয় সেনাবাহিনী যুক্ত হও আমাদের সঙ্গে এবং আমরা লড়াই করি এবং লড়াইয়ে জয়যুক্ত হলে পরে অবশ্যই তোমাদেরকে স্বায়ত্তশাসন দেব। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতীয়রা কিন্তু কোনো রকম স্বায়ত্তশাসন পায়নি, এমনকি ওপর থেকে আবার অস্বীকারও করেছিল যে না, এরকম কোনো কথা আমরা কিন্তু বলিনি ব্রিটিশার্সরা। এবং তারপরেই দেখা যায় যে গান্ধীজি ভারতীয়দেরকে নিয়ে কিন্তু অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন আন্দোলনের কিন্তু ডাক দিয়েছিল। তো এই আন্দোলনের ফলে ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এক নতুন ভাবে একটা সর্বভারতীয় আন্দোলনের মধ্যে গান্ধীজির কিন্তু এই একটা আন্দোলন ছিল খুবই ফেমাস বা খুবই জনপ্রিয় একটা আন্দোলন।
চলে আসবো এখন আমরা অসহযোগ আন্দোলনের যে কারণগুলো ছিল সেগুলো একে একে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্টস যদি আমরা বলি তাহলে কিন্তু স্বায়ত্ত শাসন লাভে ব্যর্থতা। দেখো 1920 সালে যেটা কিন্তু হয়েছিল, 1920 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেসের নাগপুর অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। এবার আমি বলেছিলাম 1914 সালে শুরু হয়েছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, এবং 1919 কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। এবং তার পরের বছরই যখন বললো যে না আমাদের তো স্বায়ত্তশাসন দিতে হবে, এখন স্বাধীনতা দিতে হবে, আমরা তো যুদ্ধে যোগদান করেছিলাম, ব্রিটিশারদের বলছে, নাগপুর অধিবেশনে গান্ধীজি বলছে যে ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার অধিকার মানে প্রদান করার কথা বলা হয়েছিল, কিন্তু সেটা তো দেওয়া হলো না। তখনই কিন্তু এই বিদ্রোহের ডাক দিয়েছিল গান্ধীজি, যখন ব্রিটিশ সরকার অস্বীকার করেছিল না এরকম আমরা কিছু বলিনি। তাহলে কি বলছে স্বায়ত্তশাসন লাভে ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু সরকার ঘোষণা করেছিল যে ইংরেজ কর্তৃপক্ষকে সহযোগিতা করার বিনিময়ে ভারতীয়দের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান করা হবে। তাহলে প্রথমেই আমি কথাটা বললাম কি যে ভারতীয় যারা রয়েছে তারা আমাদের সঙ্গে যুক্ত হও। ইংরেজ বা ব্রিটিশ সরকার কি বলেছিল যে আমাদেরকে তোমরা সহযোগিতা করো, ভারতীয় যারা সেনাবাহিনী রয়েছে যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করো, এবং আমাদের সহযোগিতা করার পরে আমরা যদি জিতে যাই তবে তোমাদেরকে আমরা কি করব এটা দেবো। তাহলে ওই যে গোপাল ভাঁড়ের একটা গল্প শুনেছিলে না, যে গোপাল ভাঁড়ের একটা গল্প যে ওই তাল গাছের মানে ওপরে হাড়ি বেঁধেছিল এবং নিচে আগুন জ্বালিয়েছিল গোপাল ভাঁড়। যে গোপাল ভাঁড় মানে যে রাজা আর কি অ্যানাউন্স করেছিল যে সারা রাত যে ঠান্ডার মধ্যে পুকুরের জলে দাঁড়িয়ে থাকবে তাকে এত টাকা দেবে। তো ওই গ্রামের কৃষকদের যে মধ্যে একজন কি করেছিল, তার মেয়ের বিয়ে আছে, বিয়ে উপলক্ষে বাবা ভেবেছিল যে আমি যদি ওই পুকুরের জলে দাঁড়িয়ে থাকি ঠান্ডার মধ্যে তাহলে কিন্তু আমাকে রাজা পুরস্কার দেবে। তখন যখন পুরস্কার দেওয়ার টাইম এলো তখন মন্ত্রী কি করেছিল, রাজাকে বলছিল না ওই ওই যে লাইটটা জ্বলছিল ওই লাইটের আলোতে কিন্তু ওই পুকুরের জলটা গরম হয়ে গেছে, সুতরাং ওই মানুষটা কিন্তু আর কিন্তু কোনো ঠান্ডা লাগেনি, ফলে ওই মানুষটা কিন্তু চিটিং করেছে। ওই যে লাইটটা জ্বলেছিল ওই জন্য সে পুকুরের বলে জল গরম হয়ে গেছে, ওই জন্য মানুষটা পুরো গরম হয়েছে, ওই জন্য থাকতে পেরেছিল সারা রাত। তাহলে একটা গরিব মানুষ এইভাবে করেছিল। পরের দিন সকালে রাজদরবারে গোপাল এসে কি করেছিল, যখন এই ঘটনাটা জানতে পারার পরে ওপরে কিন্তু কি জ্বালালো, একটা তোমার হচ্ছে হাড়ি বাঁধলো তাল গাছের মানে মাথার মধ্যে হাড়ি বেঁধে নিচে কিন্তু আগুন জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দেওয়ার ফলে গোপাল যখন রাজা এলো বলছে কি গোপাল কি করছো, তখন মানে গোপাল বললো কেন ভাত রান্না করছি, বলে কি ওখানে তাল গাছের মাথার মধ্যে হাড়ি, হ্যাঁ, আর এখানে তোমার হচ্ছে নিচে আগুন জ্বালিয়েছো, এভাবে কি ভাত হওয়া সম্ভব? বলে কেন রাজামশাই, যদি বাল্বের আলোয় পুকুরের জল গরম হতে পারে তাহলে এই নিচে আগুন জ্বালালে তাল গাছের হাড়ি কেন গরম হবে না? তখন রাজা কিন্তু ভুলটা বুঝতে পেরে তারপর তাকে তার উপহার কিন্তু দিয়েছিল। তো ঠিক একইভাবে আমরা যাকে যা প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু সেটা খারাপ হয়। তাহলে ব্রিটিশ সরকার বলেছিল ভারতীয়দেরকে সহযোগিতা করার জন্য, ভারতীয়রা কিন্তু সহযোগিতা করেছিল, তার ফলস্বরূপ তারা কোনো স্বাধীনতা বা স্বায়ত্তশাসন কিন্তু পায়নি। যার ফলস্বরূপ আমরা কি দেখতে পারি যে এখানে গান্ধীজির নেতৃত্বে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল 1920 খ্রিস্টাব্দে। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। দেন বলছে ফলে ভারতীয়রা ইংরেজ সরকারকে অর্থ ও সেনা সহযোগে সহায়তা কিন্তু করতে শুরু করেছিল। ফলস্বরূপ বিভিন্ন রণাঙ্গনে প্রায় 10,000 ভারতীয় সৈন্য কিন্তু মৃত্যুবরণও করেছিল। তাহলে এই যে স্বায়ত্তশাসন পাওয়ার জন্য অসহযোগ আন্দোলনের আগে যখন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল মানে সহযোগিতা করেছিল সেই ব্রিটিশ বাহিনীকে ভারতীয় বাহিনী, তখন কিন্তু প্রায় 10,000 সৈন্য আমাদের ভারতীয়রা কিন্তু মারা গিয়েছিল, এবং ভারতীয়দের অর্থ যুদ্ধের রসদ সংগ্রহে কিন্তু ব্যবহার করা হয়েছিল। কিন্তু যুদ্ধ শেষে ইংরেজ সরকার কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে ভারতীয়দের কিন্তু স্বাধীনতা হরণের চেষ্টা করে, যে না না স্বাধীনতা দেওয়া হবে না, এরকম কোনো কথা কিন্তু আমরা বলিনি। তাহলে তুমি ভাবো তাহলে গায়ের রক্ত টকবক করে ফুটবে কি ফুটবে না? আমাদের তো কোনো দরকারই ছিল না ব্রিটিশ সরকারকে সহযোগিতা করা সেনা দিয়ে, কিন্তু আমরা তারপরেও করেছিলাম। কেন? যে ব্রিটিশ সরকার ভালোই ভালোই আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে যাবে, কিন্তু সেটা কিন্তু পূরণ হয়নি। তো ক্লাসটা খুব ভালো করে লাস্ট অব্দি বোঝো, আরো কতগুলো পয়েন্টস যে আলোচনা করব। দেখবা যদি এই পয়েন্টস গুলোকে পড়ো খুব ভালো করে, ক্লাসগুলোকে শোনো, দেখবা যে লেখাপড়া কাকে বলছে। পড়াশোনা, লেখাপড়া, পড়াশোনা মানে পড়াশোনা লেখাপড়া। তোমাকে পড়তে হবে, শুনতে হবে, লিখতে হবে, তবেই তোমার হবে পড়াশোনা। এই যে পড়াশোনা কথাটা বলছে, পড়তে হবে প্লাস শুনতে হবে প্লাস লেখাপড়া অর্থাৎ লিখতে হবে, পড়তে হবে, তবেই তোমার পড়াশোনা বা স্টাডি ফুল কমপ্লিট হবে, আদারওয়াইজ কিন্তু নয়। তো যে যত বেশি শুনতে পারবে, যে যত ভালো শ্রোতা হতে পারবে, একটা সময় সে তত ভালো বক্তা হতে পারবে। অর্থাৎ তুমি যদি আজকে আমার এই কথাগুলো শোনো ভালো করে, তুমি একটা সময় প্রচুর বলতে পারবে। দেখো আমি ক্লাসরুমে তোমাদের মতন একটা স্টুডেন্ট ছিলাম এক সময়, তাহলে এখন আমি টিচার, নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, আমি অ্যাজ এ বুক রাইটার এখন বই লিখি, সেটা তোমাদেরকে আগেও বলেছি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু প্রচুর শুনেছি। আমাদের টিচাররা যখন সেমিনার হতো, আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার হতো, তো সেখানে গিয়ে বসে বসে প্রচুর শুনতে হয়েছে।
অনেক শুনতে হয়েছে, শুনতে 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 কিন্তু অভিজ্ঞতা বা জ্ঞানের ভান্ডার কিন্তু পূর্ণ করতে হয়েছে, এবং তারপরে আজকে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু দাঁড়িয়ে ক্লাসগুলো নিতে পারছি, বলতে পারছি, কোনো রকম ভয় পাচ্ছি না। অনেকে দেখবে খুব ভালো পড়ায় কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা সবার সামনে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো বলতে পারে না। তাহলে তুমি যত ভালো শুনতে পারবা, ঠিক একটা সময় পরে তুমি ভালো বলতেও পারবা। তাহলে ধৈর্য ধরে আজকের এই ক্লাসটি অবশ্যই শোনো, দেখবে ক্লাসটা তোমার ভালো লাগবে এবং খুব ভালো তুমি বলতেও পারবে। ওকে, নেক্সট কি বলছে? অর্থনৈতিক সংকট। এবার অর্থনৈতিক সংকট পয়েন্টে আমরা একটু জেনে নেবো কি এই অর্থনৈতিক সংকট। বলছে রাজনৈতিক হতাশার সঙ্গে দেখা হয়েছিল অর্থনৈতিক সংকট। তাহলে রাজনৈতিক হতাশা কি? এই যে বলেছিল স্বায়ত্তশাসন দেবে, কিন্তু স্বায়ত্তশাসন দিল না, তাহলে এখানে কিন্তু একটা রাজনৈতিক হতাশা এবং তার সাথে সাথে ভারতের অর্থনৈতিক সংকটও হয়েছিল। কারণ শুধুমাত্র যে মানুষ দিয়ে বা মানব সম্পদ দিয়ে সহায়তা করেছিল মানে ব্রিটিশ সরকারকে ভারতীয় সরকার, এমনটা কিন্তু নয়। তাহলে ভারতীয় নেতৃবৃন্দ যারা ছিল, ভারত সরকার তো সে সময় হবে না, ভারতীয় নেতৃবৃন্দ যারা ছিল তাহলে ব্রিটিশ সরকারকে নানানভাবে মানব সম্পদ দিয়ে সহযোগিতা এবং আর্থিক সহযোগিতাও কিন্তু করেছিল। তাহলে এবার এদের আর্থিক সহযোগিতা করতে গিয়ে ভারত কিন্তু একটা চাপের মুখে পড়ে গিয়েছিল। ভারতে কি বলছে, বিশ্বযুদ্ধের ফলে ভারতে খাদ্যের অভাব দেখা দিয়েছিল, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব কিন্তু চরম আকার ধারণ করে। উপরন্তু সরকারের চড়া হারে রাজস্ব আরোপ এবং অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু ভারতীয়দের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। ফলে সমাজের সকল শ্রেণীর জনগণ কিন্তু যুদ্ধক্ষেত্রে ভারতীয়দের রক্তপাতের ক্ষতিপূরণ দাবি করে। যে রক্ত ঝরেছে মানে ব্রিটিশ সরকারকে এখন আর ভাগাবো, আর ওদেরকে শাসন করতে দেব না, ওরা এত বড় ধোঁকা দিয়েছে, ওদের জন্য আমরা 10,000 মানুষকে, 10,000 সৈন্যকে আমরা হাতছাড়া করেছি, তারা মরে গেছে, প্রাণ বিসর্জন দিয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে কোনো রকম স্বাধীনতা দেয়নি ব্রিটিশ সরকার। তাহলে ব্রিটিশ সরকারকে আর শাসন করতে দেওয়া যাবে না। তাহলে আজকে আমাদের যে সংকটগুলো দেখা দিয়েছে সেই সংকটগুলো আমরা নিজেরাই মোকাবেলা করব, কিন্তু ব্রিটিশ সরকারকে সরিয়ে দিয়ে তবেই কিন্তু এই মোকাবেলা সম্ভব। যার জন্য গান্ধীজির নেতৃত্বে সাধারণ মানুষ এই অসহযোগ আন্দোলনে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। নেক্সট পয়েন্ট চলে আসবে আন্তর্জাতিক পরিস্থিতি। আন্তর্জাতিক পরিস্থিতি ব্যাপারটা কি হলো? বলছে সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি অসহযোগ আন্দোলনের পটভূমি তৈরি করে। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবে সাধারণ জনগণের জয় এবং আয়ারল্যান্ডের সিনফিন আন্দোলন এবং মাইকেল কলিন্সের গেরিলা যুদ্ধ ভারতীয়দের স্বাধীনতা অর্জনে কিন্তু প্রেরণা জুগিয়েছিল। তাহলে একের পর এক বিভিন্ন রণাঙ্গনে যখন ভারতীয় সেনাবাহিনী কিন্তু একের পর এক জায়গা, একের পর এক ক্ষেত্রগুলোকে জয়লাভ করছে, তখন কিন্তু ধীরে ধীরে ভারতবাসী যারা ছিল, ভারতীয় যারা ছিল, তাদের মধ্যে কিন্তু অনুপ্রেরণা ধীরে ধীরে জাগ্রত হয়েছিল এবং তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে আমরা যখন বিভিন্ন রণাঙ্গনে জয়লাভ করতে পারছি, আমরা যখন বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে আমরা অগ্রবর্তী হতে পারছি, আমরা সাকসেস পাচ্ছি, তার মানে কি কথা বলা হয় না যে ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেইন দেন সাকসেস, অর্থাৎ আমরা চেষ্টা করব, না পারলে আবার চেষ্টা করব, যদি তাও না হয় আরেকবার চেষ্টা করে দেখি, তবেই কিন্তু আমাদের জীবনে সফলতা আসবে। সেম থিং এখানেও হয়েছিল কিন্তু। তাহলে বিভিন্ন রণাঙ্গনে যখন দেখলো না ভারতীয়রা তো জয়লাভ করতে পারছে, তাহলে ভারতীয়দের মধ্যে কি একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছিল, ইয়েস আই ক্যান ডু ইট, অর্থাৎ আমি এটা করতে পারি, আমাদের এটা করা সম্ভব, আমাদের এটা পসিবল, এটা ভারতীয়রা বুঝে গিয়েছিল। এবং যার ফলে এই আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও কিন্তু ভারতীয়দের মধ্যে একটা অনুপ্রেরণা কিন্তু জাগ্রত হয়েছিল, এটা আমরা বলতে পারি। ওকে, নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো। কি বলছে? রাওলাট আইনের প্রভাব। রাওলাট আইন কুখ্যাত 1919-এ হয়েছিল, যেটা কি বলছে? ভারতের সর্বপ্রকার রাজনৈতিক ও বিপ্লবী আন্দোলন দমন করতে সরকার 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ করে। এই আইন অনুসারে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ কি বলা হয়েছিল? এবার আমি কোন রকম কাগজ ছাড়া তোমাকে গিয়ে আমি পুলিশ, সাপোজ আমি পুলিশ, আমি তোমাকে কোন রকম তোমার বাড়িতে গিয়ে তোমাকে আটক করতে পারবো না। পুলিশকে লিখিত অভিযোগ নিয়ে আসতে হবে তোমার বিরুদ্ধে, যে এই যে লিখিত একটা আছে, আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি, তবেই কিন্তু অ্যারেস্ট করা যাবে, আদারওয়াইজ কিন্তু নয়। তো বলছে ফলে ভারতীয় কংগ্রেস সমগ্র দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। সুরেন্দ্রনাথ এই আইনকে অসহযোগ আন্দোলনের জন্মদাতা বলে কিন্তু অভিহিত করেছেন। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এটাও কিন্তু 1919-এ হয়েছিল, তোমরা জানো। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে মাইকেল ও ডায়ারের নেতৃত্বে কিন্তু সেই জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 50টি রাইফেল থেকে টানা এক নাগাড়ে 10 মিনিট ধরে গুলি চালানো হয়েছিল, অজস্র মানুষ সেখানে নিহত হয়েছিল। এটাকে রবীন্দ্রনাথ ঠাকুর কসাইখানার হত্যাকাণ্ড বলেছেন। যে যেভাবে মানুষকে ডেকে এক প্রকাশ্য জনসমাবেশে যেভাবে মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল, ভারতের ইতিহাসে এত কুখ্যাত ঘটনা কিন্তু আর কিন্তু কখনোই ঘটেনি। ঠিক আছে, তো এখানে বলছে 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে রাওলাট আইনের প্রতিবাদে কিন্তু একটি সভার আয়োজন করা হয়েছিল, বা যেটাকে প্রকাশ্য জনসমাবেশ বলি।
ইংরেজ সেনাপতি কিন্তু মাইকেল ও ডায়ারের নেতৃত্বে এই শান্তিপূর্ণ সভায় নির্বিচারে নিরস্ত্র জনগণের ওপর কিন্তু গুলি চালানো হলে অসংখ্য নরনারী নিহত হয়েছিল। ফলে সমগ্র দেশব্যাপী কিন্তু ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল, যার ফলস্বরূপও কিন্তু গান্ধীজি 1920 খ্রিস্টাব্দে কিন্তু অসহযোগ আন্দোলনে কিন্তু ডাক দিয়েছিল। এবং সর্বশেষ পয়েন্ট আজকের খিলাফত মুভমেন্ট বা খিলাফত আন্দোলন বলছে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষ কিন্তু তুরস্ক সাম্রাজ্যকে বিভাজিত করে এবং তুরস্কের খলিফার মর্যাদা এবং পদচ্যুতি ঘটায়। ফলে ভারতীয় মুসলমান সমাজ কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যায় এবং তারাও কিন্তু এই অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং অসহযোগ আন্দোলনে কিন্তু হিন্দুদের সঙ্গে তারাও কিন্তু সম্মিলিতভাবে এই ব্রিটিশ সরকারকে উৎখাত করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আন্দোলন চালিয়েছিল। তো বলছে এই পরিস্থিতিতে গান্ধীজি ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য খিলাফত আন্দোলনকে সমর্থন করেন এবং 1920 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনে কিন্তু পরিকল্পনা করেছিল। তাই মুসলমান এবং হিন্দুদেরকে একত্রিত করেই কিন্তু তিনি মানে মুসলমানদের খিলাফত আন্দোলনকে একসাথে অসহযোগ আন্দোলনের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং যার ফলস্বরূপ কিন্তু আমরা বলতে পারি যে এই আন্দোলনটা কিয়দাংশে অনেকটাই সফলতা পেয়েছিল। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করো তারা আমাদের অফিসিয়াল নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারো। আমাদের চ্যানেল রয়েছে যেটা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং নীলস নিভা, এই দুটো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। আর কোন কোন ক্লাসগুলো প্রয়োজন আছে, তোমাদের স্পেশাল যদি কোনো ডিমান্ড থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলো তোমাদের জন্য দেওয়ার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।